জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি নির্বাচিত সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এই বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনার টেবিলে হাজির হলো নতুন প্রস্তাবনা সংবিধান আদেশ। আজকের ভোটে টেনে কথা বলবো এই প্রসঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের টেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আলোচনার শুরুতে আজকে সারাদিন রাজনীতির মাঠে কি ঘটেছে আমরা একটু দেখে আসতে চাই। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচারসহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী 7টি দল। দৃশ্যমান সংস্কার ও বিচারের পরে নির্বাচন হতে হবে বলেও দাবি করেছে দলগুলো। দেখে আসব এই সংক্রান্ত একটি প্রতিবেদন। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি চালু, গণহত্যার বিচারের পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলের বিচারসহ 5 দাবিতে ইসলামী দলগুলোর এই বিক্ষোভ সমাবেশ। বৃহস্পতিবার বাদ জোহর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে সমাবেশে দলের নেতারা বলেন, দৃশ্যমান সংস্কার ও বিচারের পরেই নির্বাচন হতে হবে। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, এই জাতির দাবি। যদি আপনারা মনে করেন যে ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন, রেফারেন্ডাম দেন। যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি, আর যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস। এর সময় জুলাই সনদের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের সময়েই করার দাবি জানান নেতারা। নির্বাচনের যে প্রশ্ন আসছে, নির্বাচন আমরা চাই 2025-26 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। এই নির্বাচন যেহেতু পরে হবে, আমরা বিষয় বলেছি, আমরা যেহেতু নির্বাচন আমরা চাই না, আমরা চাই সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। দাবি জানান জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট সরকারের সকল সহযোগী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। এই ফ্যাসিবাদী অপশক্তির সমস্ত দোসর জাতীয় পার্টি সহ 14 দল সহ সমস্ত রাজনৈতিক অপশক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে দলের মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে যারাই ক্ষমতায় যাবে তারাই স্বৈরাচার হয়ে উঠবে। জুলাই সনদ আগামী ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সনদ। জুলাই সনদ স্বৈরাচার বাংলাদেশকে মূলোৎপাটন করার সনদ। আর জুলাই সনদ থাকলে বাংলাদেশ ভালোভাবে চলবে। যদি এই সনদ বাস্তবায়ন না হয়, যারা আগামীতে ক্ষমতায় যাবে তারাও আবার স্বৈরাচারের রূপ নেবে। এদিকে বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। এ সময় দলের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের 70% মানুষ পিআর পদ্ধতি চায়। একটি দলের জন্য দেশ আবার ফ্যাসিবাদের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা ঐক্যমত কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিআরের পক্ষে। কমিশনে 31টি দলের 25টি দল পিআরের পক্ষে। আপনারা বলছেন পিআর খায় না, মাথায় দেয়। আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। ভয় পাচ্ছেন কেন? পিআরের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি, কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তারাই পিআরকে ঠেকাতে চায়। পরে বিক্ষোভ মিছিলে অংশ নেয় জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শাহবাগে গিয়ে মিছিলটি শেষ হয়। বাইজিদ সাদ, এখন, ঢাকা।
দর্শক, এই যে ইসলামী 7টি দলের এই কর্মসূচি, এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি বা অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয়। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল মন্তব্য করেন, দেশের সিদ্ধান্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি এখন, আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আমার পাল্টা প্রশ্ন, যে রাজপথে আসলেই কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে, এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আমরা শুরুতেই জানিয়েছিলাম আজকের পর্বে আমরা আলোচনা করব সংবিধান আদেশ নিয়ে, যেটি জুলাই সনদ বাস্তবায়নের নতুন একটি ফর্মুলা হাজির করা হয়েছে আলোচনার টেবিলে। তবে একটু শুরুতেই দেখে আসতে চাই আইন বিশেষজ্ঞরা কি মতামত দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনকে। তাদের মতামতগুলো আমরা একটু দেখব। তারা 3টি মতামত দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সংবিধান আদেশ জারি করতে পারে, যেখানে জুলাই সনদে উল্লিখিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত থাকবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দ্বিতীয় যেই কথাটি তারা বলেছে, পরবর্তীতে এই সংবিধান আদেশ নিয়ে গণভোট করা যেতে পারে। পরবর্তীতে সাধারণ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট হবে। সংবিধান আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে। যদি গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের আদেশের প্রতি সম্মতি দেয়, তবে তা কার্যকর হওয়ার তারিখ থেকেই অনুমোদিত বলে গণ্য হবে। এই যে জুলাই সনদের নতুন ফর্মুলা সংবিধান আদেশ, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান আমরা সেটি দেখব। বিএনপি বলছে সংবিধান আদেশ জারির এখনও আইনি কোনো ভিত্তি নেই। জামাত ইসলামী বলছে সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া হোক, তার ভিত্তিতে নির্বাচন হতে হবে। এনসিপি বলছে নতুন এই প্রস্তাবের বিষয় পর্যালোচনা চলছে, তারা এখনও এই বিষয়ে প্রতিক্রিয়া জানেনি। তবে তারা বলছে এই সরকারের অধীনেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনডিএম ও 12 দলীয় জোট, তারা বলছে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে এই বিষয়ে। তবে কোন প্রশ্নে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হবে তা আলোচনায় পরিষ্কার করেনি এই সব দলগুলো। আমরা দেখে আসলাম জুলাই সনদ নিয়ে কি ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞদের পক্ষ থেকে। এ বিষয়ে আমরা আলোচনা শুরু করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য, একই সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার মঈন আলম ফিরোজী। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অ্যাডভোকেট শিশির মনির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি একটু শুরুতেই অ্যাডভোকেট শিশির মনিরের কাছে একটু যেতে চাই। এই যে নতুন একটি কথা আলোচনার টেবিলে আসলো, সংবিধান আদেশ, আমরা দেখলাম যে এই আদেশের মাধ্যমে কিভাবে এই আদেশ কার্যকর হবে। এই আদেশ বা এই ফর্মুলাটি সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলেন। জামাত ইসলামী এই আদেশের, এই যে সংবিধান আদেশ, এই ফর্মুলার বিষয়ে জামাত ইসলামীর অবস্থান কি? দেখুন, আমাদের কাছে যখন চাওয়া হয়েছে যে আসলে এই যে আলোচনা হচ্ছে ঐকমত্য কমিশন, সেগুলো কি করে বাস্তবায়ন করা হবে, আজকে এই আলোচনাটি প্রাসঙ্গিক হয়েছে। কিন্তু আলোচনাটি শুরু হয়েছিল আজ থেকে 7 মাস আগে। প্রথমেই যখন ঐকমত্য কমিশন আমাদেরকে ডেকেছিল, সেখানেই তারা 6টা অপশনের কথা বলেছিল, কিন্তু সেই অপশনগুলোকে আমরা তখন গুরুত্বের সহিত কেউ দেখেন নাই। আমরা ঐকমত্য কমিশন যখন জুলাই সনদ ফাইনাল করলো, ফাইনাল হওয়ার পরে আমাদের কাছে জানতে চাইলো কি করে এটাকে বাস্তবায়ন করা হবে। প্রশ্ন উঠলো কি করে বাস্তবায়ন করা হবে। আমরা বললাম এটি বাস্তবায়ন করার জন্য একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা যেতে পারে, অথবা রেফারেন্ডাম বা গণভোটের আয়োজন করা যেতে পারে। আমরা কেন বলছি এটা? বাংলাদেশে 5 আগস্ট যা ঘটেছে, এটি একটি বাংলাদেশে 5 আগস্ট যা ঘটেছে এটি একটি অস্বাভাবিক ঘটনা। এটি বাংলাদেশের সংবিধান মেনে ঘটেনি। বাংলাদেশের সংবিধানে গণ অভ্যুত্থানের কোনো নিয়ম নাই, কোনো সিস্টেম নাই। যা ঘটেছে তা সম্পূর্ণভাবে সংবিধানকে অ্যাব্রোগেট করা হয়েছে, বাতিল করা হয়েছে।
বাতিল করেই এই ঘটনার জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকার বলতে সংবিধানে কোনো সরকারের কনসেপ্ট নাই। যে সরকার তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার হিসেবে শপথ নিয়েছেন, এর শপথেরও কোনো বিধান বর্তমান সংবিধানে নাই। তাহলে এই যে একটি প্রক্রিয়া ঘটলো, এটিকে কিভাবে কাভারেজ দেওয়া হবে? সংবিধানের তো প্রায় 57টি অনুচ্ছেদ ইতোমধ্যে আমরা অ্যাব্রোগেট করে ফেলেছি, অর্থাৎ বাতিল করে ফেলেছি, কার্যকর থাকে নাই, অকার্যকর হয়ে গেছে। এই প্রেক্ষাপটে শুধুমাত্র একটি নতুন সাংবিধানিক আদেশ জারি করা ছাড়া এই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, নতুন জুলাই সনদকে স্বীকৃতি এবং আইনি ভিত্তি প্রদান, একই সাথে নতুন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আর কোনো আইনি রাস্তা খোলা নাই। যখন সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি মতামত নেওয়া হয়েছে, এই আপিল বিভাগের মতামতকে আমরা মনে করি এটিও বেআইনি কাজ হয়েছে। কারণ আপিল মতামত দিয়ে কোনো সাংবিধানিক ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে না এবং মতামতের কোনো আইনগত ভিত্তি নাই। বাংলাদেশে যে কটি মতামত অতীতেও হয়েছে সেগুলিতে এটি শতশুদ্ধ এবং প্রশ্নাতীতভাবে প্রমাণিত। ফলে আমরা বলেছি যে আসলে এই সমস্যার কি সমাধান? সমস্যার সমাধান হলো একটা নতুন সাংবিধানিক আদেশ জারি করা। জুলাই সনদে যে সমস্ত বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি এগুলোকে সংবিধানের ওই সমস্ত বিধানের উপর প্রাধান্য দেওয়া, সমস্ত সংবিধানকে স্থগিত না করা, সংবিধানের শুধু ওই পোর্শনটুকু স্থগিত হবে যে পোর্শনটুকু স্থগিত হলে পরে জুলাই সনদ প্রাধান্য পাবে। তারপরে নতুন নির্বাচন হবে, একটি গণভোটের আয়োজন হবে, সেই গণভোটে এই সংবিধানকে অ্যাপ্রুভ করে নেওয়া হবে, নতুন ভাবে যাত্রা শুরু হবে। এই প্রপোজাল আমরা দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের এবং এই উপমহাদেশের সাংবিধানিক ধারাবাহিকতার যে সমস্ত মামলা হয়েছে, যে সমস্ত জুরিসপ্রুডেন্স নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, এটি তার একমাত্র সমাধান। এর বাইরে যত সমাধানে যাওয়া হবে এগুলোতে বিতর্ক বাড়বে, ভবিষ্যতে রিস্ক বাড়বে, যারা জুলাই গণ অভ্যুত্থান করেছে তাদের প্রতি অসম্মান হবে, অশ্রদ্ধা হবে। একটা ইন্টারেস্টিং ব্যাপার, যারা বলছেন আমি ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আপনার কাছে আমি আসবো অ্যাডভোকেট শিশির মনির। আমি একটু আপনার সহ আলোচক যিনি আছেন অ্যাডভোকেট ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনার কাছে একটু আসতে চাই। শিশির মনির তিনি বলেছেন যে একমাত্র সমাধান সংবিধান আদেশ। আপনারা কি বলবেন? এই যে নতুন করে একটি আলোচনার টেবিলে নতুন একটি ফর্মুলা হাজির হয়ে গেল, এই প্রসঙ্গে আপনি তো নিজেও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন, বিএনপির অবস্থান কি বলবেন এই বিষয়ে? একটু ব্যাকগ্রাউন্ড সহ বললে ভালো হবে। আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে কাজ করেছি, আমাদের যে আলোচনার মধ্যে কি করে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে আমরা কোনো রকম অপিনিয়ন দেইনি। আমরা এটা ছেড়ে দিয়েছি যে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এটা সিদ্ধান্ত হবে। এখন আমার লার্নেড কলিগ যে পয়েন্টটা বলেছেন যে একমাত্র সমাধান, মেবি একমাত্র সমাধান ওনার বিবেচনার মধ্যে আছে, কিন্তু আপনি একটু যদি যে প্রপোজালটা ওনারা দিচ্ছেন এটার বিশ্লেষণটা না করলে এটার মূল তত্ত্বটা বোঝা ডিফিকাল্ট হবে। সাংবিধানিক আদেশ এরকম কোনো কিছুই সংবিধানে আছে? এরকম কোনো কিছু সংবিধানে সরাসরি নেই। সাংবিধানিক আদেশ যখন একটা যে কোনো বিষয়কে আইনি বৈধতার প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাঝে মাঝে রাজনৈতিক লেজিটিমেসি, পলিটিক্যাল লেজিটিমেসি আর যে লিগ্যালিটি, এই দুটোর মধ্যে মার্চ করে ফেলি। রাজনৈতিক বৈধতা, সেখানে ডেফিনেটলি রেফারেন্ডাম বলেন, কনসেনসাস বলেন, এখন যে সনদ হবে এইগুলো সব রাজনৈতিক কনসেনসাসের অংশ। যখন লিগ্যালিটির প্রশ্ন আসবে, সবচেয়ে বড় যে প্রশ্নটা থাকে, ইজ দিস এনফোর্সেবল? এটা কি কোর্টে এনফোর্স করা যাবে কিনা? যদি এনফোর্স করা যায় তাহলে এটা লিগ্যাল বেসিস আছে। এখন আসেন সংবিধানে এই আদেশের বৈধতার সোর্সটা কি হতে পারে। সংবিধানে কি করে আপনি, যেমন উনি কনভিনিয়েন্টলি একটা জায়গা প্লেস করেছেন, সেটা হলো যে পার্টলি উনি স্থগিত করতে বলেছেন, পার্টলি চলমান থাকবে। কারণ হচ্ছে নাহলে বর্তমান যে কার্যক্রমগুলো হচ্ছে এর বৈধতা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। এটা একটা কনভিনিয়েন্ট আইডিয়া। পার্টলি ইনএফেক্টিভ হয়েছে বিকজ অফ দ্য সার্কামস্টেন্সেস, এটা নিয়ে আমার দ্বিমত নেই, কিন্তু পার্টলি এটা স্থগিত হয়ে যায়নি বা এটা ইললেজিটিমেট হয়ে যায়নি, এটা এখনও আছে। যেটা হয়তো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনগুলো এটা দেয়া যাচ্ছে না।
যখন আপনি লিগ্যালিটির প্রশ্নে কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন, তখন আপনাকে এর সোর্সটা কনস্টিটিউশনের ভিতর থেকে আসতে হবে। এটা বাইরে থেকে কনস্টিটিউশনের উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কনস্টিটিউশন আদেশ এরকম কোনো বিষয় কনস্টিটিউশনে যেহেতু নেই। কিন্তু লিগ্যালিটি আর লেজিটিমেট দুটো তো আলাদা বিষয়। পলিটিক্যাল লেজিটিমেসি আর লিগ্যালিটি সম্পূর্ণ ভিন্ন ধারণা। আমি যে পয়েন্টটা বলছি, যেমন আপনি ধরেন প্রেসিডেন্সিয়াল অর্ডার, আমাদের যখন 71-এর পরে মুজিবনগর সরকার গঠন হওয়ার পর থেকেই প্রেসিডেন্সিয়াল অর্ডারগুলো দেওয়া হয়েছে, এবং পার্লামেন্ট না হওয়া পর্যন্ত 73 পর্যন্ত 72-এর কনস্টিটিউশন, এগুলো সব কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে হয়েছে। এই অর্ডারের ভিত্তিটা ছিল হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং একটা সোর্স ছিল হচ্ছে মুজিবনগর এই সরকারের আইডিয়া। একটু আমাকে সময় দিন। এখন যদি আমি লিগ্যালিটির প্রশ্ন আসি, তাহলে আমার সোর্সের কনস্টিটিউশন থেকে আসতে হবে। যদি পাবলিক পারসেপশন থেকে আমি সোর্স বলি, সেটা পলিটিক্যাল লেজিটিমেসিতে চলে যাচ্ছে। আবার এই জায়গাটা কি কোনটা করতে চাচ্ছেন? আইডেন্টিফাই করতে লিগ্যালিটি করতে চাচ্ছেন না লেজিটিমেট করতে চাচ্ছেন? লিগ্যালিটির প্রশ্ন যেহেতু ওনারা বলছেন যে কিভাবে এটা আইনগত ভিত্তি দেয়া যায়, আইনগত ভিত্তি মানেই তো একটা লিগ্যালিটির প্রশ্ন আসবে। সেই ক্ষেত্রে কনস্টিটিউশনে এমন কোনো অবজারভেশন নেই, কনস্টিটিউশনে কোনো প্রভিশন নেই যেখান থেকে আপনি সরাসরি এটা লিগ্যালিটি দিতে পারবেন। একমাত্র যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশন এক্সিস্ট করে, একমাত্র বৈধতার জায়গা কনস্টিটিউশনের ভিতর থেকে বের করতে হবে। আপনি এটা কনস্টিটিউশন যখন পার্শিয়ালি অকার্যকর হলেও যতক্ষণ বৈধ আছে, আপনি আর্টিকেল 142 এর বাইরে যাওয়ার স্কোপ নেই। সেখান থেকে আপনি কনস্টিটিউশন। আমি এই বিষয় নিয়ে জনাব অ্যাডভোকেট শিশির মনির কাছে আবার একটু যেতে চাই। আপনি কিছু একটা ইন্টারেস্টিং বিষয় বলতে চাচ্ছিলেন, সেই সঙ্গে আপনার সহ আলোচক ব্যারিস্টার মঈন ফিরোজী তিনি বলছিলেন যে সংবিধানের বাইরে গিয়ে বিশেষ সাংবিধানিক আদেশ বা সংবিধান আদেশ এই ধরনের কোনো প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ নাই। কি বলবেন এই প্রসঙ্গে? ইন্টারেস্টিং বিষয়টা শুনে না কি বলছি। ইন্টারেস্টিং বিষয় হলো তারা আর্গুমেন্ট করছেন তারা নির্বাচন চান, আবার তারা নির্ভর করছেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে মতামত তার উপর নির্ভর করে তারা রাষ্ট্র সরকার পরিচালনা করতে চান। তারা আর্গুমেন্ট করছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে। এটি যদি তারা আর্গুমেন্ট করে থাকেন, তারা কি দেখাতে পারবেন যে আগামীতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা কোন আইনে বলা আছে, কোন বিধিতে বলা আছে, কোন মতামতে বলা আছে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার শপথ বাংলাদেশের সংবিধানের কোথায় আছে? এটিকে দেখাতে পারবেন? যদি দেখাতে না পারেন, তাহলে সংবিধানের মধ্যে আছি এই আর্গুমেন্টটা তো সঠিক আর্গুমেন্ট, অ্যাকসেপ্টেবল আর্গুমেন্ট। তাহলে অ্যাকসেপ্টেবল আর্গুমেন্ট কি? এই সরকারের বৈধতার মূল প্রসঙ্গটি আসে জনগণের অভ্যুত্থান। এই জনগণের অভ্যুত্থান হলো পিপলস পাওয়ার, solemn expression of the will of the people, জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ। এটা কোন দিন ঘটেছে? 5ই আগস্ট ঘটেছে। 6ই আগস্ট 7ই আগস্ট তো সরকার ছিল না, 8ই আগস্ট সন্ধ্যায় সরকার হয়েছে। তাহলে কি জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ 6-7 ঘটেনি? যে মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে ওনারা বলছেন, সেটা তো 8 তারিখে। এখানে তো কোনো পিরিয়ডের কথা বলা নাই, কোন নির্দিষ্ট সীমানার কথা বলা নেই, কিন্তু মাসের কথা বলা নেই, কিন্তু ইয়ারের কথা বলা নেই। এটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং। একদিকে বলছেন সংবিধানের ভিতরে আছি, আরেকদিকে বলছেন যে নির্বাচন চাই। এটি তো এক ধরনের দ্বিচারিতা। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আমি কেন কড়াকড়ি কথাগুলি বলছি বোঝার জন্য, আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য কিছু বলছি না। আই ডু নট ওয়ান্ট টু হার্ট এনিবডি পার্সোনালি, but the theory I am explaining এই জন্য বলছি। আমার লার্নেড ফ্রেন্ড জানতে চেয়েছেন সোর্সটা কি। সোর্সটা তো জনগণের ইচ্ছা। আমার লার্নেড ফ্রেন্ড কি মনে করেন না 5 তারিখে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে? এই জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশিত আর্টিকেল 7 সংবিধানের অনুচ্ছেদ 7, এটাই তো পাওয়ার। এটাকেই বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলেই বর্তমান সরকার আছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলেই পরবর্তী নির্বাচন হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলেই নতুন পার্লামেন্ট গঠিত হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলেই নতুন নির্বাচনে এগুলো অ্যাকসেপ্টেড। একটা কথা শুধু আমি বলতে চাই এখানে, যেটা বলেছেন যে এই 1977 সালের 1
ফার্স্ট প্রক্লেমেশন 1977 মেজর জেনারেল জিয়াউর রহমান প্রক্লেমেশন জারি করে সংবিধান সংশোধন করেছিলেন। ওটা কি সংবিধানের মধ্যে ছিল? ওই পদ্ধতিটিকে সংবিধানের ভিতর থেকে করেছেন না বাইরে দিয়ে করেছেন? ওই সময় তো সংবিধানকে আংশিকভাবে সাসপেন্ড করা হয়েছিল। যে আপনার কাছে আবারও আসবো, Continue করা। আপনার কাছে আবারও আসবো জনাব শিশির মনির, আমি ব্যারিস্টার মঈন ফিরোজের কাছেও আসবো। তবে তার আগে একটু দেখে নিতে চাই, সারা দেশে আপনি জানেন যে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নানা ধরনের কেরিকাচাল শুরু হয়ে গেছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আজকে নির্বাচন কমিশন সচিব এই প্রসঙ্গে কথা বলেছেন। তিনি কি কথা বলেছেন আমরা একটু তার বক্তব্যটি শুনে আসতে চাই। সীমানা নিয়ে আমার যতটুকু আমার খবর নিয়েছি 10টা রিট হয়েছে, 14টা সরি থ্যাংক ইউ, আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে। এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে, আমার কথা বলার এখতিয়ার। আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। 22টা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আজকে সকালে ঢাকায় ফিরেছেন। আমরা আশা করছি যে আজকে তো হবে না, রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো। আমরা শুনলাম নির্বাচন কমিশন সচিবের কথা। আমরা বিরতিতে যাব, তবে তার আগে ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই, যেটি জনাব শিশির মনির বলছিলেন যে আসলে এই যে গণ অভ্যুত্থান, এই যে আপনি নিজেও পলিটিক্যাল লেজিটিমেসির কথা বললেন, তাহলে সংবিধানে না থাকলে সেটাকে লেজিটিমেট করার কি আর কোনো উপায় নেই? আমরা কি আসলে সংবিধানের মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে? যেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের একসময় অভিযোগ ছিল যে এই সংবিধান আওয়ামী লীগ সরকার তারা তাদের মতো ইচ্ছে মতো কাটাছেড়া করে তারা বানিয়েছে। আমি ওনার সাথে 106 নিয়ে দ্বিমত নেই, আমি ওনার সাথে একমত। বাট একটা জায়গায় দেখেন উনি যে পয়েন্টটা বলেছে ওটা কিন্তু সংবিধান থেকে রেফার করেছে, এটা প্রিয়াম্বলই আছে, সলেম এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল, এটা কিন্তু সংবিধান থেকে রেফার করা। বেসিক পয়েন্টটা কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। রাজনৈতিক বৈধতা আর আইনগত বৈধতা দুটো ভিন্ন বিষয়, এই দুটোকে একসাথে করে ফেলেই ঝামেলাটা হয়েছে। আমরা তো সনদটা সবাই মিলে একসাথে সবাই মিলে সনদটা সই করবে এবং এটা অঙ্গীকার করবে যে সনদ বাস্তবায়ন হবে। এখন বাস্তবায়ন প্রক্রিয়াতে গিয়ে সমস্যাটা হয়েছে। এখন আমাদের অবস্থান একদম পরিষ্কার যে সংবিধানের আলোকেই আমরা এগিয়ে চলছি। আমরা এটা একটা বলতে পারেন একদম টয়লেট জোন সিনারিও, যে আপনি একদিকে বলছি যে আমি সংবিধান মানি না, আবার বলছি সংবিধানের মধ্যেই সব কাজ করছি, এটাই বাস্তবতা। এই সিনারিওতে আপনি যখন লিগ্যালিটির প্রশ্ন আসবেন, কোনো কোর্ট সাংবিধানিক আদেশ যদি দেয়, কোনো কোর্ট এটাকে এনফোর্সেবল বলার সুযোগ নেই। এটা একটা পলিটিক্যাল কনসেনসাসের ডকুমেন্ট। পলিটিক্যাল কনসেনসাসের ডকুমেন্ট দিয়ে লিগ্যালিটি জাস্টিফাই করা যায় না, সেটা পলিটিক্যাল জাস্টিফিকেশন করা যায়। কিন্তু 1990 সালে যে সমঝোতা হয়েছিল তিনটা দলের মধ্যে, পলিটিক্যাল কনসেনসাস, সেটাও লিগ্যাল ডকুমেন্ট না। তাহলে সংবিধান আদেশ কেন সেই পলিটিক্যাল কনসেনসাস? কোনো অসুবিধা নেই, সাংবিধানিক আদেশ যদি করেনও, তার চেয়ে তো সবাই যখন সই করে সনদ সই করবে সেটাই তো বড় ডকুমেন্ট, সেটা তো কেউ ডিনাই করতে পারবে না আমি সই করিনি। জি, আমরা আলোচনা করব আরো আপনার সঙ্গে আলোচনা করব, দুজনে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব আলোচকদের সাথে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। এই যে আমরা আলোচনা করছি সংবিধান আদেশ, জুলাই সনদ কিংবা আইনগত ভিত্তি নিয়ে, সাধারণ মানুষের মাথায় কতটুকু ঢুকছে এই সমস্ত জটিল জটিল বিষয়গুলো? কি ভাবছেন প্রান্তিক মানুষেরা? আমরা দেখে আসতে চাই, শুনতে চাই তাদের বক্তব্যগুলো। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী ফয়সাল করিম কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, সমালোচনা, বিতর্ক। কোনো দল নির্বাচনের আগে, কোনো দল নির্বাচনের পরে এই সনদ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে যখন বিভক্ত, তখন নতুন করে প্রস্তাবনা উঠেছে সাংবিধানিক আদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের। রাজনৈতিক এই বিষয়টির সুরাহা নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবশ্যই একটা ঘোষণা, একটা আইনগত ভিত্তির দরকার আছে, কিন্তু আইনগত ভিত্তিটা যেন দুর্বল না হয়। একটা সরকার নির্বাচিত হওয়ার পরে তারা তো জনগণের ভোট দ্বারা নির্বাচিত হবে, তাদের একটা ম্যান্ডেট আছে। ওই গভর্নমেন্ট যদি জুলাই সনদটাকে স্বীকৃতি দেয় বা গঠন করে, সেক্ষেত্রে সেটার গ্রহণযোগ্যতা বাড়বে। এটা হয়তো শুরুটা এখন হতে পারে, বাট এটার কার্যকারিতা বা বাস্তবায়নটা ধাপে ধাপে এভাবেই আগাবে বলে মনে করি। ভোটের যে কালচারটা চলে গিয়েছিল, এই কালচারটা যাতে ফিরে আসে, ফিরে আসার পর তারা যে জিনিসটুকু নিয়ে বেশি ভাবছে, এখন নিরাপত্তাটা বেশি ভাবছে, জীবনের নিরাপত্তা। নির্বাচনটা হয়ে গেলে ভালো হয়,
জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় এটাও নির্বাচিত একটা সরকারের প্রয়োজন আছে। এটা তত্ত্বাবধায়ক সরকার পারে না, কেন উনি তো সীমিত সময়ের জন্য আসে, উনি তার দীর্ঘস্থায়ীর জন্য আসে না। 3 জোটের রূপরেখা যেমন সময় মতো না হওয়ার কারণে, বাস্তবায়িত না হওয়ার কারণে পরবর্তীতে আবার স্বৈরাচারের জন্ম হয়েছিল। এখনও যদি জুলাই সনদ যথাসময়ে বাস্তবায়িত না হয় বা এটার জন্য পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে পরে নানান ছল চাতুরি বা ষড়যন্ত্রের ঘেরাখোলে পরে জুলাই সনদ বা জুলাই চেতনা ব্যাহত হয়ে যেতে পারে। সনদ, নির্বাচন কিংবা সাংবিধানিক সংস্কার যেভাবে বাস্তবায়িত হোক না কেন, দিন শেষে সাধারণের চাওয়া এই রাষ্ট্র যাতে জনগণের আকাঙ্ক্ষার অধিকারকে গুরুত্ব দেয়, নিশ্চিত করে সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আমাদের যাবতীয় বাহাস আর সিদ্ধান্তে এসব ইচ্ছের প্রতিফলন যদি না ঘটে, তবে দিন শেষে যে কোনো রাজনৈতিক সংস্কার বা পরিবর্তনই অর্থহীন হয়ে পড়বে। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের কথা। ফিরতে চাই আলোচনায়। আমি জনাব অ্যাডভোকেট শিশির মনির কাছে আবারও একটু যেতে চাই। আমরা যেই সংবিধান আদেশের কথা নিয়ে আলোচনা করছি, যে প্রসঙ্গে আমরা আলোচনা করছি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা ধরে নিলাম সংবিধান আদেশ বা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হলো, কিন্তু এটি কি পরবর্তীতে তো আবার সংসদেও আবার এটিকে এন্ডোর্স করার প্রয়োজন পড়বে কিনা, নাকি গণভোটেই এটি সমাধান হয়ে যাবে? কোনো গণভোটের মাধ্যমে কি আইন প্রণয়নের কোনো অতীত ইতিহাস আছে কিনা, আপনি কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, পরবর্তীতে কি কি প্রশ্ন উত্থাপন হবে আর তার সমাধানের জন্য কি করা উচিত, এটার জন্যই তো আমরা এই পদ্ধতি খুঁজতেছি। ক্লিয়ার কাট পদ্ধতি। 1 নম্বর, সাংবিধানিক আদেশ জারি হবে, জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক সংবিধানের বিধানগুলো স্থগিত থাকবে, এই ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটাও এই আদেশেই বলা থাকবে। পার্লামেন্টে 2টো ক্ষমতা থাকবে, একটা ক্ষমতা হলো নর্মাল পার্লামেন্ট, আরেকটা এই পার্লামেন্টটা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 2 মাস, 3 মাস, 4 মাস সময়ে পার করবে। এই 2-3 মাস সময়ের ভিতরে নতুন সাংবিধানিক যে আদেশটা জারি হবে এটিকে আলোচনা করে রেটিফাই করবে। রেটিফাই করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্টটুকু বিলুপ্ত হয়ে যাবে, আর নর্মাল যে সংসদ থাকবে সেটি ফাংশন করবে। এটা ক্লিয়ার কাট রোড ম্যাপ। এর বাইরে আমার লার্নিং ফ্রেন্ড যে কথা বলেছেন, আচ্ছা, 2টো ঘটনা ঘটেছে বাংলাদেশে। একটা হলো মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে সংবিধানকে কাটাছিড়া করা হয়েছে, বিএনপি করেছে, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে। আর এখন প্রশ্ন উঠেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্পেশাল সাংবিধানিক আদেশ জারি করা যাবে কি না। আচ্ছা বলেন তো, মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে সংবিধান যদি সংশোধন করতে তারা রাজি হয়ে থাকেন, গণ অভ্যুত্থানের পরে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে তারা রাজি নয় কেন? এটি কি কোনো স্রেফ লিগ্যাল প্রশ্ন নাকি রাজনৈতিক লিগেসির প্রশ্ন? রাজনৈতিক লিগেসির প্রশ্ন যদি তুলেন তাহলে এটা সঠিক করতেন না, আর যদি লিগ্যালিটির প্রশ্ন তুলেন তাহলে অবশ্যই গণ অভ্যুত্থানের পরে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে এই জুলাই চার্টারকে প্রাধান্য দিতে আইনগত কোথাও কোনো জায়গায় কোনোভাবে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। আমি তো মনে করি আমরা যারা স্টেক হোল্ডার আছি তাদের সঙ্গে আলোচনা না করেও সরকার যদি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে তাহলে তারা বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে পারে। এই জায়গায় যদি আমরা কার্পণ্য করি, নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমরা যদি কার্পণ্য করি, এই লিগ্যালিটি দিতে না চাই, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে না চাই, তাহলে দ্যাট উইল বি এ সিরিয়াস মিস্টেক ইন দ্য হিস্ট্রি অফ কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স অফ বাংলাদেশ। আর নতুন নির্বাচন, একটা কথা ওনারা বলেন যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই। আমি 3 বার 4 বার 10 বার করে বলছি আপনাকে, আমরা একদিনও নির্বাচন বিলম্ব করতে চাই না। পারলে আমরা ফেব্রুয়ারির আগে জানুয়ারিতেই নির্বাচন করতে চাই, কিন্তু আমরা চাই বিশেষ সাংবিধানিক আদেশ আগামী 24 ঘন্টার ভিতরে জারি হোক, আমরা সবাই একমত হয়ে যাই, নির্বাচনী প্রচারণা শুরু হোক, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হোক, নতুন যাত্রা শুরু হোক। দিস ইজ দ্য ক্লিয়ার কাট রোড ম্যাপ। জি, ধন্যবাদ। ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনার কাছে আসতে চাই। জনাব শিশির মনির তার আলোচনার মধ্যে বলছিলেন যে আসলে
যদি আপনারা এই সংবিধান আদেশকেই বলেন যে এটার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, তাহলে তিনি প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি কি, এই সরকারের আইনগত ভিত্তি কি? সংবিধানে তো কোথাও অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার এই কথাগুলো বলা নাই। আর যেটি আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় এই আলোচনার প্রায়শই উঠে যে আসলে যেই সংবিধানের অনুযায়ী যদি নির্বাচনের সময়সীমার কথা বলি, তাহলে তো নির্বাচন 2024 সালে হয়েছে, সেই অনুযায়ী 2029 সালে নির্বাচন হওয়ার কথা। কি বলবেন এই প্রসঙ্গে? ওই প্রসঙ্গে যাওয়ার আগে ওনার দুটো পয়েন্ট বলি। মার্শাল ল প্রক্লেমেশনের সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়নি, অ্যামেন্ডমেন্ট হয়েছে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যখন পরবর্তী পার্লামেন্টে। মার্শাল ল প্রক্লেমেশনে ওই সিনারিওতে যেহেতু সংবিধান স্থগিত ছিল, এই জন্যে টেম্পোরারি কিছু অর্ডার হয়েছে এখানে, কিন্তু অ্যামেন্ডমেন্টটা হয়েছে পার্লামেন্টে গিয়ে এবং পার্লামেন্টে যেভাবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয় সেই প্রক্রিয়া মেনে। সুতরাং এই কোর্টটা আমার কাছে মনে হয় উনি ভুল ব্যাখ্যা করেছেন, উইথ অল ডিউ রেসপেক্ট। এখন অতীতে মার্শাল ল, আমি ব্যক্তিগত আইনজীবী হিসাবে মার্শাল ল প্রক্লেমেশন থেকে কোনো সংবিধান পরিবর্তন হয় এটা আমি সাপোর্ট করি না, আমি যে দলেরই হোক। কিন্তু ওই এক্সাম্পলটা ওনারা ব্যবহার করছেন আজকের কনটেক্সটে, এটা কিন্তু এক ধরনের আমি মনে করি যথার্থ হচ্ছে না। কেন? এটা কি বাংলাদেশের জন্য উদাহরণ নয়? উদাহরণ আছে, ওইটা বললাম যে আইনজীবী হিসাবে আমি এটা সমর্থন করি না। কোনো মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে একটা সাংবিধানিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার সুযোগ নেই। অতীতের সিনারিও কী ছিল সেটা ওই ইতিহাসই সাক্ষী দেয়, ওই অবস্থান থেকেই কি ছিল সেটা থাকবে। কিন্তু আমি যেহেতু সংবিধান নিয়ে কথা বলছি, সংবিধান নিয়ে কথা বলতে গিয়ে সংবিধানের কোনো বৈধতার প্রশ্নে আপনি একটা পুরনো অতীত ইতিহাসকে আনছেন এই যে যুক্তিতে, তাহলে এখন করা যাবে না কেন? এখন করা যাবে না কারণ আমরা এখন 2025-এ আছি। 2025-এ আমরা সব দল মিলে এক টেবিলে বসে আলোচনা করছি, এখানে কারো চুল ছিঁড়াছিঁড়ি হচ্ছে না। সুতরাং সেখানেই তো সমাধান করা যাবে যেটা আইনগতভাবে বৈধ। টেবিলে তো আলোচনা সমাধান হচ্ছেই না, সমাধান প্রক্রিয়া চলছে, শেষ তো হয়নি এখনো। সুতরাং আমরা এখনো আশা ছেড়ে দেওয়ার উপায় নেই। আমাদের প্রশ্নটা আবার ফিরে আসি, আপনি যে প্রশ্ন করেছেন এটা খুব জরুরি, আমাকে একটু সময় দিন। একটা হচ্ছে রাজনৈতিকভাবে সবার ঐক্যমত, সেটাই কনসেনসাস কমিশনের লক্ষ্য। সেই লক্ষ্যটা পূরণে সবাই মিলে একটা সনদ সই করবে, সনদের ঐক্যমত থাকবে, কারণ নোট অফ ডিসেন্ট থাকলে সেটাও আলাদাভাবে লেখা থাকবে। এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই। এই ডকুমেন্ট বিএনপিও তো বলছে যে এটাই হওয়া উচিত, যে আমরা সবাই মিলে একটা সই করব এবং এর ডেফিনেটলি এটার ইম্প্যাক্ট আছে। ইটস এ কমিটমেন্ট টু দ্য নেশন। আজকের দিনের কমিটমেন্ট 20-50 বছর আগের কমিটমেন্ট একরকম না, যে আমি চাইলে উড়িয়ে দিতে পারবো। যেটা পরে মানবে সেটা আগে মানলে সমস্যা কি? সমস্যাটা হচ্ছে যে আপনি যখন লিগ্যালিটির পয়েন্টটা নিয়ে আসেন, সেখানে আইন যেভাবে কাজ করে আপনি আইনের ফ্রেমের বাইরে তো যেতে পারবেন না। আইনের ফ্রেমে অলওয়েজ একটা সোর্স থাকে। যেমন আপনি একটা অফিস অর্ডার দিচ্ছেন, কোনো একটা আইনের ব্যাখ্যা দিয়ে বলছেন এত নম্বর সেকশন অনুসারে করছি, আমি সংবিধানের কোনো কিছু এত নম্বর অনুচ্ছেদ দিয়ে করছি, কোনো একটা সোর্স লাগে। প্রেসিডেন্সিয়াল অর্ডার যেরকম একটা সোর্স দিয়ে হয়েছে, সাংবিধানিক আদেশ এটার কোনো সোর্স নেই। এটা একটা হাইপোথেটিক্যাল টার্মিনোলজি। কিভাবে আমি বলি, আমাকে যদি আপনি বলেন যে আমি ডাক্তার লিখলে আমি কি ডাক্তারি করতে পারবো? সো এইভাবে সংবিধান শব্দটা জড়িয়ে দিলেই কি এটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বৈধ বিষয় হয়ে গেল? এই জন্যে এই জায়গাটা আলাদা করতে হবে। এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সোর্স কি? এই অভ্যুত্থান এখানে আসে, এই অভ্যুত্থানকে কিভাবে লেজিটিমেট করা হবে? সাংবিধানিক ডিসকাশন আছে, অত ডিটেইলে যাওয়ার সুযোগ নেই। আমি সংক্ষেপে এতটুকু বলবো যে কোনো রাষ্ট্রের একটা কন্টিনিউইটির ব্যাপার আছে। এই কন্টিনিউইটি তার সার্ভাইভাল, সভরেন্টি এবং এক্সিস্টেন্সের সাথে কানেক্টেড। আপনি যেরকম একটা প্রাণ যখন থাকে মানুষের, প্রাণ চলে গেলে তো মানুষ চলে যায়, কিন্তু আপনি যদি 10 দিন না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্টিল বাঁচবেন। এই ক্ষেত্রে যেহেতু রাষ্ট্র কাঠামো ভেঙে গেছে, ওই সময়ে ডক্ট্রিন অফ কন্টিনিউইটি একটা আইডিয়া আছে যে আপনি যে কোনো রাষ্ট্র তার অস্তিত্বের খাতিরে চলমান থাকতে হবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গভর্নমেন্ট ফর্ম করেছে রাষ্ট্রের এক্সিস্টেন্সের সাথে কানেক্টেড, শুধু সংবিধান না, এটা একটা ফান্ডামেন্টাল মৌলিক ইস্যু। সেই ক্ষেত্রে ওনাদের বৈধতার সোর্সটা সবাই মিলে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছে। এর অনেক চুলচেরা বিশ্লেষণ ভবিষ্যতে হবে যে 106 নিয়ে ওনা একটা ইউজ করেছে, আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ প্রশ্নটি জনাব শিশির মনিরকে করতে চাই। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে শেষ প্রশ্ন, যে এখন এই যে আজকে ইসলামী 7টি দল যুগপৎ আন্দোলন করা শুরু করেছে রাজপথে, একদিকে আলোচনার টেবিলের কথাও বলা হচ্ছে, আবার রাজপথের আন্দোলন, এই দুটার সমন্বয় আসলে কিভাবে হবে? আর সমাধান কি? বাংলাদেশের গন্তব্যই বা কি আগামী নির্বাচনের? জুলাই সনদের গন্তব্য বা কি? আমি মনে করি জুলাই সনদের গন্তব্য ভালো হবে। রাজপথের আন্দোলন এক সময় থেমে যাবে,
সবকিছুই সঠিকভাবে নির্ধারিত হবে, আমরা সঠিক পথে অবলম্বন করতে পারবো বলে আমি প্রত্যাশী। আমার বন্ধুর একটা কথার জবাব দিয়েছিল, তিনি বলেছেন আইনের ফ্রেমের বাইরে যেতে পারবেন না। গণ অভ্যুত্থান আইন মেনে হয়েছে? কোন আইন মেনে গণ অভ্যুত্থান হয়েছে? কোন আইনের ফ্রেমে গণ অভ্যুত্থান আছে? কোন আইনের ফ্রেমে গণ অভ্যুত্থান নাই তো। তাহলে আইনের ফ্রেমে থাকতে চাচ্ছি কেন আমরা? আইনের ফ্রেমটাকে নতুন করে গঠন করার জন্যই তো সংস্কার, এটার জন্যই তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটার জন্যই তো গণ অভ্যুত্থান। এখনো যদি আমরা সেই পণ্যটা ধরে রাখতে চাই, তাহলে তো আমাদের এই গণ অভ্যুত্থানকে আমরা আন্ডারমাইন করছি। গণ অভ্যুত্থানকে আন্ডারমাইন করে যদি নতুন ব্যবস্থাপনার দিকে যাওয়া না যায়, তাহলে গণ অভ্যুত্থানের প্রতি অশ্রদ্ধা হবে, অসম্মান হবে। আর তিনি বলেছেন অ্যামেন্ডমেন্ট হয়নি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে মার্শাল্লার মাধ্যমে অ্যামেন্ডমেন্ট হয়নি, কথাটা মনে হয় সঠিক বলেননি। আমরা যে অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ, আমরা যে একই সাথে দেখি হলো এখন আছে সোশ্যালিজম মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস এবং রেফারেন্ডামের বিধান, এগুলো সবই আসছিল মার্শাল ল প্রক্লেমেশন নম্বর 1 1977 এর মাধ্যমে। এগুলো বাস্তবায়ন হয়ে গেছিল, বাস্তবায়ন করার পরে নতুন পার্লামেন্ট এসে এটিকে রেটিফাই করেছে। আমরা তো এখন তাই বলছি, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে, নতুন পার্লামেন্টে রেটিফাই হবে, দেশের সাংবিধানিক। অনেক অনেক ধন্যবাদ জনাব শিশিরমণি আপনাকে। একদম ছোট করে 30 সেকেন্ডে যদি শিশিরমণির কথার জবাবে কিছু বলতে চান। সংবিধান আর অভ্যুত্থান, উনি যে কথাটি বলেছেন, আপনি যেটা বলেছেন যে জিয়া রহমানের সেই অ্যামেন্ডমেন্ট সংবিধানে যুক্ত হয়নি, উনি হচ্ছে সংবিধানকে পরিবর্তন করার জন্য পঞ্চম সংশোধনী, উনি বিসমিল্লাহির রহমানির রহিমের উদাহরণ দিয়ে বলেছেন পঞ্চম সংশোধনীতে অ্যাড হয়েছে। সুতরাং পঞ্চম সংশোধনীটা হচ্ছে সংবিধানের কনটেক্সটে, ওটা হচ্ছে আইন। সুতরাং আপনি এর আগে যা কিছু থাকে, আমরা যখন একটা আইন তৈরি হওয়ার আগে অনেক ধাপ থাকতে পারে, কিন্তু যখন আইনটা হয় ওটার উপরে বেস করে রেফারেন্স দিয়ে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সহ অনেক পঞ্চম সংশোধনীতে সবই এসছে। সংবিধানে যুক্ত হয়নি, প্রোক্লেমেশনটাকেই সংবিধানে ইনসার্ট করা হয়েছে, প্রোক্লেমেশনটাই সংবিধানে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানে অ্যাড করা হয়েছে। সুতরাং আইনটা হচ্ছে পার্লামেন্ট যখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলো তখন এটা আইন হলো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অনেক ভালো আলোচনা হচ্ছিল। আরেকটু সময় দিতে পারলে আমাদেরও ভালো লাগতো। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে আলোচনায় যুক্ত হব তৃণমূলের সঙ্গে। দর্শক, এই পর্যায়ে জানাবো উপদেষ্টা পরিষদে আজকে একটি সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তে নির্বাচনের যারা দায়িত্ব পালন করবেন তাদের শাস্তির বিধান রেখে দুটি আইন সংশোধন করা হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন আজকে যে 7টি রাজনৈতিক দল রাজপথে কর্মসূচি দিয়েছেন সে প্রসঙ্গে তিনি কথা বলেছেন। শুনে আসতে চাই তার বক্তব্য। আমরা মনে করি যে কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান, এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সব কিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সনের 5 নং আইনের সংশোধনের প্রস্তাব। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করে নির্বাচন কাজে, তাদের কাজে অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। আমরা শুনছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য। এ পর্যায়ে ফিরতে চাই তৃণমূলের আলোচনায়। ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জনাব হারুনুর রশিদ, আপনার সঙ্গে একটু বলে নিতে চাই যে আজকের ভোটের ট্রেনে আমরা শুরু থেকেই সাংবিধানিক আদেশ নিয়ে কথা বলছিলাম, যেটি জুলাই সনদের বাস্তবায়নের নতুন একটি ফর্মুলা আলোচনার টেবিলে হাজির করা হয়েছে। এরই মধ্যে আপনি জানেন যে রাজপথে আজকে ইসলামী 7টি দল কর্মসূচি দিয়েছে, বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে। সেই বিষয় নিয়ে আপনি যদি আলোচনায় যুক্ত হন, আপনার সঙ্গে যারা অতিথি আছেন তাদের ভাবনাগুলো আমাদেরকে একটু জানাবেন। বেলায়েত, আমরা আজকে আছি ময়মনসিংহে এবং আমার সাথে দুজন আলোচক যুক্ত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার এবং জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, দুজনের সাথে আমরা আছি। আমরা আজকে একটু কথা বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে কথা হচ্ছে, যে বিতর্ক আলোচনা হচ্ছে সে বিষয় নিয়ে। আমি প্রথমেই যেতে চাই, আমার ডান পাশে আছেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, বলা হচ্ছে জুলাই সনদের মাধ্যমেই সেই নির্বাচন হওয়ার জন্য, এবং এটি বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলছেন। তো আমি আপনার কাছে একটু জানতে চাই যে সর্বশেষ আলোচনা
আলোচনায় যুক্ত হয়েছে সাংবিধানিক আদেশের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন করা যায়। আপনারা কি বলবেন? ধন্যবাদ। আসলে এটা আমাদের দৃষ্টিতে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের আগেই এটা বাস্তবায়ন করা উচিত। এই জন্য করা উচিত, যদি সরকার, যে দলই সরকারে যাবে, তারা এটা যদি বাস্তবায়ন করতেও চায়, বিরোধী দল যদি এটার দ্বিমত পোষণ করতে পারে। আবার দেখা গেল যে সরকার চাচ্ছে না, বিরোধী দল আন্দোলন করছে, এরকম একটা দ্বিমত তখন তৈরি হবে। এই জন্য এখন সর্বোচ্চ সংখ্যক আমরা মনে করি জনগণ ঐক্যমত্যের ভিত্তিতেই এখন আছে। সেই দৃষ্টিতে আমার দৃষ্টিতে একটা গণভোট হইতে পারে। এই গণভোটের মাধ্যমে যদি এটার সাংবিধানিক ভিত্তি রচনা করা যায়, তাহলে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য, জাতীয় ঐক্যের জন্য একটা মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জামায়াতের নায়েবে আমির। আমি একটু বিএনপি নেতা রুকনুজ্জামান সরকার, আপনার কাছে জানতে চাই যে জামাত নেতা যিনি বললেন যে গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা যেতে পারে, তো আপনাদের তৃণমূলে যারা রাজনীতি করেন, আপনাদের ভাবনাটা কি এ বিষয়ে? আমাদের ভাবনাটা এরকম, আজকেও যদি দেখেন ঐক্যমত কমিশনের মিটিংয়ে আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার, যেই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যে ঐক্যমত পোষণ করেছি সেই বিষয়গুলো আমরা নির্বাচনের আগেই বাস্তবায়ন চাই, এবং যেইগুলা বিষয়গুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেগুলো যদি সংবিধানের, আজকে দেখেছেন আমাদের স্থায়ী কমিটির সমিতির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা যেইটার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা নিয়োগ করেছি সংবিধান সুপ্রিম কোর্টের কাছে চেয়ে, সেটা আমরা সুপ্রিম কোর্টের কাছে সংবিধানকে প্রাধান্য দিয়ে করতে পারি, অথবা পরবর্তী সংসদের উপর সেই বিষয়গুলো, যে 2-4টা বিষয় যে আমাদের, এটা তো গণতন্ত্রের সুবাদ, আমরা সবাই সব বিষয়ে একমত হব না, এটাই গণতন্ত্রের জন্য এটাই সবচেয়ে ভালো লক্ষণ। আলোচনা করব, সব বিষয়ে আমরা একমত না হইতে পারি, কাজে যে বিষয়গুলো একমত হয়েছে এটা আমাদের সকলেরই আকাঙ্ক্ষা। জুলাইয়ের যে আমাদের যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, অবশ্যই এটাই নির্বাচনের আগে যেগুলো এখনই আমরা করতে পারি এগুলি এখনই করে ফেলতে হবে, আর যেগুলো সংবিধান সংশোধন করা দরকার এগুলো পরবর্তী পার্লামেন্টের কাছে ছেড়ে দিতে হবে, এবং সেখানে সেই দলগুলোর ইস্তেহারে এটা থাকতে হবে যে আমরা নির্বাচিত হয়েই প্রথমে আমরা এই বাস্তবায়নগুলো আমরা করে ফেলব। ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই যে আলোচনা বিতর্ক, ফেব্রুয়ারিতে নির্বাচন, নিশ্চয়ই এগুলো খুব দ্রুতই সমাধান করা উচিত, কি বলবেন? জি, অবশ্যই দ্রুত করা উচিত। এই জন্য যেটা আমরা আসলে ঐক্যমত্য হয়েই গিয়েছি, জনগণও একমত, রাজনৈতিক দলগুলো একমত, এইগুলো মানে সাংবিধানিক ভিত্তি দিতে তার অসুবিধা থাকার কথা না। এটা নির্বাচনের আগে বা পরে যাওয়ার তো আসলে প্রশ্ন আসে না, বরং নির্বাচনের পরে যেহেতু আমি করবই, বরং এখন যদি আমি এটা করে নেই তাহলে তো এটা ভিত্তিটা মজবুত হয়। ধন্যবাদ। আমি আপনার কাছে ওই বিষয়টা একটু জানতে চাই যে এই আলোচনা সমালোচনা আবার রাজনৈতিক কর্মসূচিও শুরু হয়েছে, নিশ্চয়ই নির্বাচনেরও তো অল্প সময় আছে, এর মধ্যেই তো এটি সমাধান করা উচিত। আপনি আজকে যদি লক্ষ্য করেন, আজকে কথা উঠেছে যে এই সরকার সাংবিধানিক সরকার কিনা, এই সরকার বিপ্লবী সরকার কিনা। অনেকে বলেছে সাংবিধানিক সরকার না, অনেকে বলেছে বিপ্লবী আর সাংবিধানিক সরকার মাঝখানে। এই সরকার নিয়ে যদি সাংবিধানিক প্রশ্ন উঠে, তাহলে আপনি সংবিধানের বাইরে যে কোনো আইন পরিবর্তন করবেন কিভাবে? আর আমরা এখন পর্যন্ত, এটা আমাদের আন্দোলনের সরকার, ডক্টর ইউনূস সরকার আমাদের আন্দোলন সরকার, আমরা এখন পর্যন্ত কোনো দাবি দাওয়া নিয়ে রাস্তায় যাই নাই। আমরা আলোচনার মাধ্যমেই সকল দাবি দাওয়া পূরণ করে জাতিকে, যেটা আমাদের মূল দাবি, বৈষম্যহীন একটা বাংলাদেশ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, আমরা ওইদিকে হাঁটতে চাই। ধন্যবাদ। আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত হয়েছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আলোচনা চলছে, সেগুলো আলোচনার টেবিলেই যেন এগুলো সমাধান হয়, এবং সামনের যে নির্বাচন, সেই নির্বাচন যেন কোনোভাবেই এই রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডের কারণে বা কোনো অবস্থানের কারণে যেন সমস্যা না হয়, সেই বিষয়টির দিকেই তারা জোর দিয়েছেন। তো এই ছিল আমার কাছে আজকে ভোটের ট্রেনের সর্বশেষ। ধন্যবাদ হারুনুর রশিদ। আমরা কথা বলছিলাম হারুনুর রশিদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন তৃণমূলের ভাবনা। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।